নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন লৌকিক ভয়ের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যাকে নিয়ে গল্প তার নাম হলো ধনকুদ্র। খুবই কম মানুষ এদের ব্যাপারে শুনেছেন বা জানেন। ধনকুদ্র এক ধরনের অপদেবতা যারা বাড়িতে শান্তি বানিয়ে রাখে ও ভাগ্য ও টাকা পয়সা এনে দেয়। অনেকটা ইউরোপীয়দের নোম বা আয়ারল্যান্ডের লেপ্রেকনের মতো। এদেরকে অনেকে ধনের দেবতা কুবের বা মা লক্ষ্মীর গণের মধ্যেও ধরে। যাই হোক, আশা করি আজকের গল্পটার মাধ্যম দিয়ে আপনারা এদের ব্যাপারে আরও বেশি জানতে পারবেন। রাকেশ তার ব্যাংক ব্যালেন্সের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। কলকাতা বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশন পেলেও হোস্টেল চার্জ দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। কিন্তু কম পয়সার মধ্যে মেস বা বাড়ি কোথায় পাবে কলকাতার মতো জায়গায়? খবরের কাগজে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনের পাশে ভাড়ার রকম দেখে সে পাতা পাল্টে যাচ্ছিল। দিন দিন সব কিছুর দাম এরমভাবে বাড়লে মানুষ যাবে কোথায়? যদি থাকার জায়গা না পাওয়া যায় তাকে বাধ্য হয়ে পুরুলিয়ায় ফেরত যেতে হবে, নয়তো রাস্তায় শুয়ে থাকতে হবে। হঠাৎ একটা বিজ্ঞাপনে নজর পড়ল ওর। পার্ক সার্কাসের কাছে একটি রুম ভাড়া দেওয়া হচ্ছে। শুধুমাত্র 2000 প্রতি মাসে, সব ধরনের ব্যবস্থা আছে। এটা নির্ঘাত কোনো 2 নম্বরই ব্যাপার আছে, রাকেশ বিড়বিড় করে বলল। তবুও 2000 টাকা ঘর পাওয়া যাচ্ছে, সেটা দেখে রাকেশের মনে একটু আশা জাগল। অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া নাম্বারে মেসেজ করল রাকেশ। খুব তাড়াতাড়ি তার মেসেজে রিপ্লাই আসে। বর্ণ চ্যাটার্জি নামে একজন বয়স্ক ভদ্রলোক। মিস্টার চ্যাটার্জি জোর দিয়ে বললেন যে দামটি যা লেখা আছে তার 1 পয়সাও বেশি তিনি নেবেন না, এবং রাকেশকে সেই সন্ধ্যায় রুমটিতে দেখার জন্য আমন্ত্রণ জানালেন। সেদিন সন্ধেবেলায় রাকেশ পার্ক সার্কাসে আসে। মূল রাস্তা থেকে একটু ভেতরে একটা সরু গলির শেষের দিকে একটা রংচটা দোতলা বাড়ি। দেওয়ালের বিভিন্ন জায়গা থেকে ইট আর সিমেন্ট উঁকি মারছিল। 2000 টাকা ভাড়ায় ও আর এর থেকে বেশি কিছু আশাও করেনি। মাথা গুঁজবার জায়গা পেলেই হলো। সামনের জংধরা লোহার গেটটা খুলে বেরিয়ে এলেন একজন বয়স্ক ভদ্রলোক। মাথায় উস্কো খুস্কো কাঁচা পাকা চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা গেঞ্জি আর পাজামা। আপনি নিশ্চয়ই রাকেশ? রাকেশ মাথা নাড়তেই একগাল হাসি নিয়ে বলল, আসুন আসুন, ভেতরে আসুন। মিস্টার চ্যাটার্জি তাকে ইশারা দিয়ে ভেতরে ঢোকালেন। বাড়ির ভেতরে আলো তেমন নেই, শুধু ভেতরের একটা ঘর থেকে টিউবলাইটের আলো আসছে। রাকেশকে একটা সিমেন্টের সিঁড়ি দিয়ে 2য় তলার একটি ছোট্ট ঘরে নিয়ে যাওয়া হলো। দোতলায় একটি আসবাবহীন ঘরে এসে থামল লোকটি। ঘরে জিনিসপত্র বলতে তেমন কিছু নেই। একটা ছোট টেবিল আর একটা চৌকি জাতীয় শোয়ার জায়গা। 2000 টাকা এটাও অনেক ছিল রাকেশের জন্য। তাহলে বাড়িটা দেবেন তো? মিস্টার চ্যাটার্জি একগাল হাসি নিয়ে বললেন। রাকেশ ইতস্তত করে, বাড়িঘর তো ঠিকই আছে, কিন্তু জানতে পারি এত সস্তা কেন? বৃদ্ধ লোকটি হেসে বলল, আসলে কিছুই না, আমাদের বাড়ি বহু পুরনো। 4 পুরুষ ধরে আমাদের পরিবার এখানে আছে। আমাদের কিছু রীতিনীতি থাকে যেগুলো আমাদের পরিবার পালন করে। এবার যেই ভাড়াটেই আসুক তাদেরকেই বলি এই রীতিগুলো পালন করতে, কিন্তু কেউই বেশি দিন পারে না, আর তারপর এ বাড়ি ছেড়ে চলে যায়। যার জন্য এ বাড়িটার একটু নাম রটে গেছে। তবে বিশ্বাস করুন, এ বাড়িতে কোনো দোষ নেই। 2-3টে নিয়ম, এটা না মেনে চলার কি আছে? বেশ তাহলে, এই বলে তিনি একে একে নিয়মগুলো বলতে লাগলেন। বাড়ির জানলা শুধুমাত্র নির্দিষ্ট সময় খোলা যেতে পারে। কিছু ঘরে পূর্ণিমার রাতে ঢোকা যাবে না। বাড়িতে জুতো বা চটি পরে ঢোকা যাবে না, ইত্যাদি। আমি জানি অনেকগুলো নিয়ম, তাই না? মিস্টার চ্যাটার্জি কাঁধ চুলকাতে চুলকাতে বললেন, কিন্তু আপনি যদি এখানে থাকেন তাহলে অনুরোধ করব এই নিয়মগুলো মেনে চলতে। যদি না মানি কি হবে? রাকেশের এই কথাটা শুনে বয়স্ক লোকটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। গৃহদেবতায় বিশ্বাস করো?
ফাঁকা ঘরটার মধ্যে লোকটার আওয়াজটা কেমন যেন শোনালো। মানে প্রত্যেক বাড়িতে যে ঠাকুর থাকে সেই তো? আপনারা আজকের যুগের ছেলে মেয়ে, আপনারা এসবে বিশ্বাস করবেন না সেটাই স্বাভাবিক, কিন্তু প্রত্যেক বাড়ি একজন গৃহদেবতা থাকে, যে ওই বাড়ির সবার স্বাস্থ্য সম্পত্তি রক্ষা করে। আমরা এদের বলি ধনপুত্র। আমার প্রপিতামহ যখন ব্যবসায় লোকসান খান, তখন এক কাপালিককে ডেকে এই বাড়িতে যজ্ঞ করিয়ে ধনকুদ্রর আহ্বান করা হয়। তাকে তুষ্ট রাখলে বাড়ির কারুর কিচ্ছু হবে না, তাই আমরা সবাই ধনকুদ্রকে দুষ্ট রাখার জন্য এই নিয়ম মেনে চলি। লোকটা একটু পাগলাটে আছে, ঘরটাও ঠিকঠাক। 2000 টাকায় 2-3টে নিয়ম মানা যেতেই পারে। ঠিক আছে, আমি কাল থেকেই এসে যাব। বেশ, আসুন কাগজপত্রগুলো সই করে নিই। পরের কয়েক সপ্তাহে রাকেশ নিজের নতুন জীবনের সাথে অভ্যস্ত হতে কাটাল। সকাল থেকে বিকেল অবধি সে থাকত কলেজে, সন্ধেবেলায় ঘর গোছাতো। প্রথম প্রথম একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিল। মিস্টার চ্যাটার্জির দেওয়ার নিয়মের তালিকা মেনে চলার যথাসাধ্য চেষ্টা করত রাকেশ। তবে সবচেয়ে অদ্ভুত যেটা ছিল সেটা হলো নিচে নামার সিঁড়ির কাছে আতপ চাল, কলা আর কালো তিল সুন্দর করে কলা পাতায় সাজিয়ে রাখা হতো। অনেকটা শ্রাদ্ধের সময় যেমন ভোগ দেওয়া হয় ঠিক সেরকম। বাড়িওয়ালাকে জিজ্ঞেস করতে উনি বলেছিলেন এগুলো ধনকুদ্রর ভোগ। রাকেশ ভদ্রভাবে মাথা নেড়ে ওনার কথায় সম্মতি জানাত। বৃদ্ধের কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসের বিরোধিতা করতে চায়নি কখনো সে। সবার নিজস্ব বিশ্বাস থাকে, সেটাকে আঘাত করা উচিত নয়। আর তাছাড়া উনি তো কারোর কোনো ক্ষতি করছেন না। সময়ের সাথে সাথে রাকেশের জন্য সব নিয়ম পালন করা একটু মুশকিল হচ্ছিল। ওর পরীক্ষা সামনে ছিল, পড়াশুনোর চাপে বাড়ির নিয়মগুলো সব দিন মেনে রাখতে পারছিল না সে। যেমন ঘরের কিছু নির্দিষ্ট জায়গাতে কাপড় রাখা, ঘরে 8টার মধ্যে ফিরে আসা। যদিও পূর্ণিমার রাতে সে নিজের ঘরের বাইরে বেরোতো না, এই একটা নিয়ম সে পালন করত ঠিকঠাকভাবে। একদিন সকালে রাকেশের ঘুম দেরিতে ভাঙে। সে বুঝতে পারে কলেজের জন্য তার দেরি হয়ে গেছে, আর সময় মতো না ঢুকলে অ্যাটেন্ডেন্স সে পাবে না। সে তাড়াহুড়ো করে স্নান সেরে একটা বিস্কুট মুখে দিয়ে বেরিয়ে আসলো ঘর থেকে। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একটা ভুল করে বসল রাকেশ। সে নিজের বেখেয়ালে কলা পাতায় রাখা আতপ চাল, কলা আর কালো তিলের ভোগটা মারিয়ে দেয়। রাকেশ জিনিসটা বুঝতে পেরে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেল। নিজের বোকামোর ওপর ভীষণ রাগ হচ্ছিল তার। তারপরেই তার মনে পড়ল বাড়িওয়ালার রাগত মুখটা। রাকেশ যেমনভাবে হোক ভোগের পাত্রটা আবার যতটা সম্ভব আগের মতো করে ছুটল কলেজের দিকে। সেদিন কলেজ থেকে ফেরার পর রাকেশ দেখল বাড়িওয়ালার সামনেই দাঁড়িয়ে আছেন। রাকেশের বুক কেঁপে উঠল। সকালের ঘটনাটা নিয়ে শোনাবে নাকি? মনে মনে প্রস্তুতি নিচ্ছিল যে কি কি বলবে, কিন্তু আশ্চর্য লাগলো রাকেশকে দেখে শুধু একগাল হাসি হেসে আবার মুখ ফিরিয়ে নিল সে। তার মানে কি লোকটা কিছুই টের পায়নি? পরের কিছুদিন বাড়িওয়ালা রাকেশকে কিছু জিজ্ঞেস করল না, সব আগের মতোই চলছিল। রাকেশও হাঁপ ছেড়ে বাঁচল। মিড টার্মের আর মাত্র 1 সপ্তাহ বাকি ছিল। সে তার পুরো ধ্যান পড়াশোনায় লাগাচ্ছিল। সব কিছুই আগের মতোই চলছিল। রোজকার মতো তার কলেজ যাওয়া, সিঁড়ির পাশে কলা পাতায় করে ভোগ এখন থেকে আরও বেশি করে লক্ষ্য করে চলত। জুন মাসে ভ্যাপসা গরম। সে নিজের ঘরে বসে চেষ্টা করছিল যেভাবে হোক অ্যাসাইনমেন্ট শেষ করার। বাইরে সন্ধ্যা নেমেছে। বাড়িতে বাড়িতে শাঁখ বাজার আওয়াজ আর গাড়ি ঘোড়ার শব্দ কানে আসছে। ঘরের ভেতরে দম বন্ধ করা পরিবেশ থেকে রেহাই পাওয়ার জন্য জানলাগুলো খুলে দিল রাকেশ। যদিও তাতে কোনো সুবিধা হলো না। সারাদিনের রোদে পোড়া শহরের রাস্তা থেকে উত্তপ্ত হয়ে আসা গরম হাওয়া এসে ঢুকলো ঘরের ভেতর। পশ্চিমের আকাশে একটা গোল থালার মতো চাঁদ দেখা যাচ্ছে। রাকেশের মনে পড়ল বাড়িওয়ালা বলেছিল জানলা না খুলতে পূর্ণিমার রাতে।
যদিও এখন সন্ধ্যা। সে জানলাগুলো আবার হালকা করে ভিজিয়ে পড়ায় মন দিল। ঠিক সেই মুহূর্তে তার মনে হলো ঘরের কোণে কি একটা যেন সরে গেল। রাকেশ ওদিকে তাকালো। না, কিছুই নেই। কোনো ইঁদুর বা আরশোলা থাকার তো কথা নয়। রাকেশ ওদিকে মন না দিয়ে আবার অ্যাসাইনমেন্টে মন দিল। কিছুক্ষণ পর আবার একই জিনিস। এবার যেন শুনতে পেল একটা ক্ষীণ পায়ের শব্দ। এই গরমের মধ্যেও তার মেরুদণ্ড বেয়ে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কিছুক্ষণ সব শান্ত। তার সামনে খাতাটা খোলা আছে, কিন্তু তার নজর ঘরের সেই অন্ধকার কোণটার দিকে। আলমারিটার পেছনে কি কেউ লুকিয়ে আছে? রাকেশ বুঝতে পারছে না উঠে দেখা উচিত হবে কিনা। অবশেষে বুকে সাহস নিয়ে এক পা করে এগিয়ে গেল। আলমারির পেছনের অন্ধকারটা যেন গাঢ় হয়ে আসছে। রাকেশ ফোনের টর্চটা অন করে ফেলল ওটিকে। না, কিছুই নেই। কয়েকটা মাকড়সার জাল ছাড়া কিছু নেই সেখানে। রাকেশের নিজের ভুল বোঝাবুঝির ওপর হাসি পেল। সেদিন রাতে খাওয়া সেরে সে ঘরের মধ্যে বিছানায় শুয়ে রিল দেখতে আরম্ভ করল। রোজকার রুটিন তার এটা। কিছুক্ষণ ফোন ঘেটে তারপর ঘুমোতে যায় সে। হঠাৎ শুনল বাইরে থেকে একটা পায়ের শব্দ। কেউ সিঁড়ি দিয়ে উঠে আসছে। এত রাতে আবার বাড়িও না আসছে কেন? ওকে আবার কিছু নিয়ে শোনাবে না তো? পায়ের শব্দটা যেন দরজার সামনে এসে থেমে গেল। রাকেশের অদ্ভুত লাগলো, লোকটা দরজার বাইরে কেন দাঁড়িয়ে আছে? কোনো পুজো করছে নাকি? রাকেশ অপেক্ষা করতে লাগলো বাড়িওয়ালার ভেতরে ঢোকার। কিন্তু না, কেউ দরজায় কড়াও নাড়ল না, কেউ ভেতরেও ঢুকলো না। এবার রাকেশের কেমন যেন সন্দেহ হলো। লোকটা দাঁড়িয়ে আছে যেন দরজার ঠিক বাইরে। রাকেশ এবার মনে সাহস নিয়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলল। কেউ নেই। উপরতলা ফাঁকা। তবে যে ও স্পষ্ট শুনল পায়ের আওয়াজ, কিন্তু নিচে নামার আওয়াজ তো সে শোনেনি। কি হলো ব্যাপারটা? ঠিক শুনেছিল কি? পরপর 3 রাত ঠিকভাবে রাকেশের ঘুম হয়নি। তার জন্যই হয়তো ভুলভাল সব মনে হচ্ছে। রাকেশ ঘরে ফেরত আসে, ফোন রেখে ঘুমোতে গেল। পরের দিন খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল রাকেশ। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় রাকেশের। ঘরময় কেমন একটা সেঁদো সেঁদো গন্ধ। অনেকটা যেমন পুরনো কোনো বাড়িতে ঢুকলে নাকে এসে একটা গন্ধ লাগে, ঠিক সেরকম। রাত্রিবেলায় ঘরে একটা লাল রঙের নাইট ল্যাম্প চলে। তার আবছা আলোতেই দেখল আলমারির কাছে একটা কুঁচো হয়ে দাঁড়ানো ছায়ামূর্তি। রাকেশ ভয় ভয় বলল, কে ওখানে? কোনো আওয়াজ নেই। ছায়ামূর্তিটা যেন আগের মতো একই জায়গাতে দাঁড়িয়ে আছে। রাকেশ অনুভব করল জিনিসটা যেন ওরই দিকে তাকিয়ে আছে। সে হাত বাড়িয়ে পাশে থাকা সুইচবোর্ড টিপে আলো চালিয়ে দিল। আর তখনই তার সামনে আসলো ছায়ামূর্তিটার আসল চেহারা। সে তাকিয়ে দেখে আলমারির কাছে চেয়ারের ওপর ব্যাগ আর কাপড়গুলো এমনভাবে রাখা যেন মনে হচ্ছে কোনো মানুষ কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। রাকেশের মাথায় বিন্দু বিন্দু ঘাম নিয়ে জামা কাপড়গুলো আবার আগের জায়গায় ঠিক মতো রাখল। এসব কি হচ্ছে রাকেশের? এত বেশি ভুলভাল দেখছে কেন? সবই কি মনের ভুল? এমনকি এই অনুভূতিটাও যে তার দিকে এক্ষুনি কেউ তাকিয়েছিল। সেই রাতের ঘটনাটা যাতে সে ভুলে যায় তার যথাসাধ্য চেষ্টা করছিল রাকেশ। এসব নিয়ে ভেবে সময় নষ্ট করলে হবে না, পরীক্ষা সামনে আছে তার। কিন্তু তার পরের দিন থেকে একটা ভয়ের অনুভূতি যেন কাজ করা শুরু করলো রাকেশের মধ্যে। বাড়ির বাইরে থাকলে সমস্যা হতো না, কিন্তু ঘরে ফিরলে সারাক্ষণ একটা ভয় যেন ঘিরে থাকত। ছোটোখাটো কোনো আওয়াজেও চমকে যেত সে। ও চেষ্টা করেছিল এই ভাবনাটা মন থেকে সরিয়ে ফেলার, কিন্তু সেদিন ক্লাসে গিয়ে খাতা খুলতেই দেখে খাতার মাঝে শুকনো আতপ চাল রাখা। চমকে গিয়ে হাত থেকে খাতাটা পড়ে গেল তার। এসব কি করছে তার খাতার মাঝে?
বাড়ি ফিরে এসে সে পড়তে বসল, কিন্তু মন যেন কিছুতেই বসছে না। সারাক্ষণ একটা অনুভূতি যে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, তাকে তাড়া করে যাচ্ছে। অবশেষে সে একজন ভালো মনের ডাক্তার দেখাবে ভাবল। পরের দিন ইউনিভার্সিটিতে যে সাইকোলজিস্ট আছে তার কাছে গিয়ে পৌঁছালো রাকেশ। সে এক এক করে ডাক্তারকে শুরু থেকে শেষ অবধি সব ঘটনা খুলে বলল। তার সিঁড়ির পাশে রাখা ভোগের ওপর পা দেওয়া, তারপর থেকে ভয়ের অনুভূতি, কিছুই বাদ রাখল না সে। ডাক্তার এক মনে সব শুনলেন। সব কিছু বলার পর রাকেশ শান্ত হলো। ডাক্তার তখন একটা কাগজে কিছু লিখছিল। মনে মনে রাকেশ ভাবল, আবার কি ওষুধ দেবে কে জানে, নাকি সোজা মানসিক হাসপাতালে পাঠাবে। রাকেশ অপেক্ষা করতে লাগলো ডাক্তারের কিছু বলার। অবশেষে ডাক্তার নিজের শান্ত চোখ দিয়ে রাকেশের দিকে তাকিয়ে বলল, দেখো, আমার মনে হয় না তুমি কোনো মানসিক বিকৃতির ফলে এসব অনুভব করছো। তার মানে আপনি বলতে চান আমি যা দেখছি তা সব সত্যি? না, আমি সেটা একবারও বলিনি। দেখো রাকেশ, প্রথমত নিজের বাড়ি ঘর গ্রাম ছেড়ে প্রথমবার শহরে এসেছো, সেটার একটা মানসিক স্ট্রেস তোমার ওপর ছিল। তার সাথে পড়াশোনার চাপ আর নতুন বাড়ির পরিবেশ তোমার মাথার অবচেতনে একটা ভয় জাগিয়ে তুলছিল। স্বাভাবিক ভয় নয়, কিন্তু ওই যে নতুন জায়গায় নতুন এলাকায় গেলে যেমন একটা স্বাভাবিক আড়ষ্টতা আসে, সেটা। এরপর তুমি নিজের বাড়িওয়ালার দেওয়া ভোগটা মারিয়ে গেছিলে, সেটার জন্য অবচেতন মনে একটা অনুতাপ তোমার কাজ করছিল। আর অনুতাপ কাজ করা মানেই মানুষ ভাবে যে তাদের শাস্তি পাওয়া উচিত। আর এই মুহূর্তে তোমার মন সেই শাস্তি হিসেবে তোমার জীবনে এক ধনকুদ্র নামের একটি আত্মাকে জন্ম দেয়, যার কিনা বাইরের কোনো অস্তিত্বই নেই। কিন্তু তোমার মনের অনুতাপ আর স্ট্রেস তাকে তোমার জন্য বাস্তব করে তুলল। নিজেই ভেবে দেখো না, যে কটা ঘটনা ঘটেছে সেগুলো বাস্তবেই কি অস্বাভাবিক কিছু ছিল? ওরম ঘটনা তো আমার সাথেও ঘটতে পারত। রাতের অন্ধকারে অনেক সময় আমাদের চোখ স্বাভাবিক জিনিসগুলোকে এক অতিপ্রাকৃতিক জিনিসের মতো করে দেখে। আর ওই চালগুলো আমার খাতার মধ্যে? তুমি বলো না, যেদিন তুমি খাতার মধ্যে চাল পেয়েছিলে সেদিন কি কোনো কারণে তুমি নিজে কোনো চালের কাছে গেছিলে? রাকেশের মনে পড়ল, বাড়িওয়ালা সেদিন রাকেশের ঘরের বাইরে চালের বস্তা রেখেছিল। বেরোনোর সময় তার খাতাটা একবার চালের বস্তাটায় পড়েছিল ঠিকই। এবার আমার কি করণীয়? আমাকে কি কোনো ওষুধ খেতে হবে? দেখো, তোমার কোনো অসুখ হয়নি যে ওষুধ দিয়ে সারিয়ে দেব। এখন পারলে মনের মধ্যে থেকে এই চিন্তাটা মুছে ফেলো যে এরকম কিছু আছে। আর যদি একান্তই না পারো তাহলে বলবো নিজের ঘর পরিবর্তন করো। সেদিন লাঞ্চের সময় মিহির এসে রাকেশকে জিজ্ঞেস করে ওর বিষণ্ণতার কারণ। মিহির রাকেশের ভালো বন্ধু, সব ব্যাপারে খুবই সাহায্য করে। সব শুনে মিহির বলল, ভাই, তোর যদি কোনো সমস্যা না থাকে তুই আমার বাড়িতে এসে থাকতে পারিস। এ কি বলছিস? আমি তোর বা তোর পরিবারের ওপর এসব ফালতু কথা বলিস না। আমার বাবা এমনিও বাইরে থাকে, বাড়িতে এমনিও আমি আর কাজের মাসি থাকি। তুই আসলে সমস্যা হবে না। আর দেখ, তুই এখানে থাকলে এমনিও পাগল হয়ে যাবি। আর যে বড়, তুই আমাদের সাথে এসে থাকবি। তোর এই উপকার যে আমি কিভাবে শোধ করব? হ্যাঁ, একান্তই শোধ করতে চাইলে মাস গেলে আমাকে ভাড়া দিয়ে দিস। এই বলে হেসে উঠল। পরের দিন বাড়িওয়ালার পাওনা যা টাকা ছিল সব মিটিয়ে যখন বেরোচ্ছিল, তখন শেষবারের মতো একবার বাড়িটার দিকে চেয়ে দেখল রাকেশ, আর মনে মনে স্বস্তির একটা নিঃশ্বাস নিল। তার নজর গেল ওপরের তলার খোলা জানলার দিকে। নিজের ঘরের একটা ঝলক যেন দেখা যাচ্ছে। যাওয়ার আগে শেষবারের মতো স্মৃতি হিসাবে ফোনে একটা ছবি তুলে রাখল। 4 বছর কেটে গেছে সেই দিনের পর। এরপর স্বভাবতই রাকেশের আর কোনো অলৌকিক অভিজ্ঞতা হয়নি। মানসিকভাবেও বন্ধুর সঙ্গ লাভে সারাক্ষণ হাসি খুশি থাকতে শুরু করে। পড়াশোনা শেষ করে কলকাতার একটি নামকরা ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি পায় সে।
এর মধ্যে সেই পুরনো ভাড়া বাড়ির ব্যাপারে প্রায় ভুলেই গেছিল। হঠাৎ একদিন ফোন গ্যালারিতে পুরনো ছবি দেখতে দেখতে চোখ পড়ে একটি পুরনো ছবিতে, পার্ক সার্কাসের সেই বাড়ি থেকে বেরোনোর আগের শেষ ছবি। তখনকার অভিজ্ঞতার কথা ভেবে হেসে উঠল রাকেশ। একবারের জন্য ওপরের ঘরের জানলাটাতে জুম করল, নিজের পুরনো ঘরের কোনো ঝলক পাবার আশায়। কিন্তু সেখানে চোখে পড়ল জানলার কোণ দিয়ে উঁকি মারছে একটি কালো ছায়া। রাকেশ ভুল দেখছে না তো? না, ঠিক যেন একটা মানুষের মুখ উঁকি মারছে জানলার ওপাশ থেকে। হ্যাঁ, আর অস্পষ্ট চোখগুলো বোঝাও যাচ্ছে। এই কিভাবে সম্ভব? রাকেশ কি ভুল দেখছে? অফিসে পাশে বসে থাকা একজন লোককে ডেকে রাকেশ ছবিটা দেখায়, বোঝার জন্য যে ও যেটা দেখছে সেটা ওর চোখের ভুল কিনা। সেই লোকটাও ছবিটা দেখে চমকে যায়। ও তো নিজের হাতে ঘরটায় তালা লাগিয়েছিল, তবে কি এরই মধ্যে বাড়িওয়ালা তালা খুলে দিয়েছিল? কিন্তু তা কি করে হতে পারে? সারাক্ষণ তো লোকটা তার সাথেই ছিল। তাহলে ঘরে ওটা কি? রহস্যের জট খোলার জন্য রাকেশ সেদিনই অফিস থেকে ফেরত আবার ওখানে যাওয়ার নির্ণয় নিল। সন্ধ্যের একটু আগে এসে বাড়িটার সামনে পৌঁছায় সে। এই কদিনে যেন বাড়িটার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। জায়গায় জায়গায় চুনকাম খসে গেছে, শ্যাওলা জমেছে জায়গায় জায়গায়। স্থির একটা নিঃশ্বাস নিয়ে রাকেশ দরজায় কড়া নাড়ল। দরজায় করাঘাত করার শব্দ যে বাড়ির ভেতর প্রতিধ্বনিত হলো তা রাকেশ বাইরে দাঁড়িয়েই শুনতে পাচ্ছিল। 2-3 বার আরও কড়া নাড়ার পর সে বুঝল কেউ দরজা খুলতে আসবে না। অপেক্ষা না করে রাকেশ এবার দরজায় আলতো ধাক্কা মারল। দরজাটা সহজেই খুলে যায়। দরজাটা খুলতেই একটা ভ্যাবসা গন্ধ এসে নাকে লাগে তার। বাড়ি দেখে কেউ বলবে না এখানে আদেও কেউ থাকে। জায়গাটার যে এরম করুণ দশা হবে তা সে স্বপ্নেও ভাবেনি। সে নিজের স্নায়ু স্থির করে ছায়াময় করিডোর দিয়ে এগিয়ে গেল। রাকেশ কিছুটা হাঁটার পরেই তার সামনে এসে পড়ল সিমেন্টের সেই সিঁড়ি যার উপরে তার থাকার ঘর ছিল। সে এক পা করে উঠতে লাগলো। নিজের ঘরের সামনে পৌঁছে দরজাটা খুলল। তার সামনে তার পুরনো থাকার ঘর, সেই টেবিল, সেই আলমারি, কিন্তু ঘরের থেকে একটা বিশ্রী পচা গন্ধ ভেসে আসছে। সে লক্ষ্য করল ঘরের এক কোণে এক গাদা বাসি আতপ চাল আর কালো তিল ছড়ানো। তার চারিপাশে মাছি উড়ে বেড়াচ্ছে, আর তার মাঝে রাখা একটা কালো মতো কিছু। রাকেশের কেমন সন্দেহ হলো। রুমাল দিয়ে নাক ঢেকে কাছে যেতেই দেখে কালো মতো বস্তুটা আর কিছু নয়, তার বাড়িওয়ালা বর্ণ চ্যাটার্জির মাথা। তার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। চমকে গিয়ে দূরে সরে গেল সে। দৌড়ে বেরোলো সে তার ঘর থেকে। কানের পেছনে ভেসে আসছে এক অমানসিক হাসি। সিঁড়ি দিয়ে নামছে তো নামছে, সিঁড়ি যেন শেষই হচ্ছে না। দূরে এসে দেখতে পাচ্ছে অন্ধকারের মধ্যে বন্ধ হয়ে গেল তার বেরোনোর দরজা, আর এক রাস অন্ধকার ছেয়ে গেল তার চারিপাশে। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।